এই সাধারণ একটা সুতি শাড়িতে তোমাকে দেখতে ঠিক কতখানি সুন্দর লাগছে তা ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই চন্দ্র, কেবল অতটুকুই বলতে পারি। সামান্য থেমে চিত্রলেখার কানের কাছে মুখ নিয়ে রৌনক আরো বলে, আমি মরে যাচ্ছি তোমাকে নিজের করে একটু ছুঁয়ে দেওয়ার লোভে। আমার পুরুষত্ব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তোমাকে বাবার আশায়। এই কথা তোমার কাছে স্বীকার করতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। আমি চাই তোমাকে নিজের সবটা জুড়ে। চিত্রলেখার কি হলো কে জানে, আচমকায় নিজের কম্পিত দেহটা সে রৌনকের উপর ছেড়ে দেয়। বুঝতে পেরে রৌনক ওখানেই থেমে যায়। হয়তো আচমকায় বেশি হয়ে যাচ্ছে ভেবে নিজেকে সামলে নেবার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বিফলে যায়। রৌনক অনুভব করে তার চন্দ্রলেখা হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরেছে। আনন্দে রৌনকের পেটের ভিতর প্রজাপতি উঠতে আরম্ভ করেছে। তবুও নিজেকে সামলে নিয়ে রৌনক বলে, ইটস ওকে চন্দ্র, আমার কোনো তাড়া নেই। ইউ ক্যান টেক এ টাইম। আমরা আস্তে ধীরে এগোবো না হয়। রৌনকের কথা শুনে আরো বেশি লজ্জা করছে। চিত্রলেখার মাথা তুলে তাকাতেই পারবে না যেন আর। চিত্রলেখার হাতের বাঁধন আলগা হলে রৌনক ছোট্ট করে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমরা কেস কথা বলে পেট ভরে ফেলবো? বিকেলের পর কিচ্ছু খাওয়া হয়নি আমার, খিদে পেটের ভেতরে যুদ্ধ চালাচ্ছে বউ। রৌনকের কথা শুনে চিত্রলেখা চোখ বড় করে তাকায়। চিত্রলেখার মুখের আচমকা পরিবর্তন দেখে হাসি পায় রৌনকের। চিত্রলেখা বলে, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। চিত্রলেখাকে ব্যস্ত হতে দেখে রৌনক বলে, ইটস ওকে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি বলছি আমাদের ডিনার লাগাতে। খাবার সার্ভ করতে করতে তুমি ফ্রেশ হয়ে আসো না হয়, কেমন? মাথা ঝাঁকায় চিত্রলেখা। আর অপেক্ষা না করে দ্রুত বাথরুমের দিকে আগায় সে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আবঝাব ভেবেছে, অথচ মানুষটা না খেয়ে আছে সেদিকে খেয়ালই নেই তার। মনে মনে নিজেকে গালমন্দ করে চিত্রলেখা নিজের এমন দায়িত্বহীন কাজের জন্য এমন বেখেয়ালি তো সে কখনোই ছিল না। তাহলে আজ কি হয়েছে তার? এইসব কি রৌনকের প্রভাব? রৌনককে ছাড়া কিছুই ভাবতে পারছে না যেন চিত্রলেখা। রাতের ওই ঘটনার পর রৌনকের সামনে দাঁড়াতেও লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে মন চাইছে চিত্রলেখার। জীবনের আগে কখনো সে এত লজ্জার সম্মুখীন হয়নি। এই ধরনের লজ্জার মুখে যে একদিন তাকেও পড়তে হবে তা চিত্রলেখা তার অবচেতনে ভাবেনি কখনো। মানুষের জীবন আসলে তার চিন্তা ভাবনার ঊর্ধ্বে। যা কখনো চিত্রলেখা নিজের জন্য চিন্তা করেনি, চাইনি, আজ না চাইতে সব পাচ্ছে। আবার আচমকা এত কিছু পেয়ে ভয়ও লাগছে বুকের ভেতর কোথায় একটা। এই ভেবে এত সুখ তার কপালে সইবে তো শেষ পর্যন্ত, নাকি অজানা কোনো তুফান এসে তার জীবনের এত সুখ সব ভাসিয়ে নিয়ে যাবে? এসব ভাবলেই অস্থিরতায় চিত্রলেখার বুকের ভেতরটা একটা অজানা ভয় এর শঙ্কায় কেমন কেঁপে ওঠে। তবু চিত্রলেখা নিজেকে সামলে নেয়। এমনিতেও তার জীবনটা এই পর্যন্ত মসৃণ ছিল না, তাই ভবিষ্যৎটা যে অনেক বেশি মসৃণ হবে তা সে খুব একটা আশা করে না। হলে ভালো, না হলেও সে ভয় পাবে না, শক্ত থাকার আপ্রাণ চেষ্টা করবে। তার তো কেবল নিজের কথা ভাবলে চলবে না। আজ রাতে বাসায় পার্টির আয়োজন করেছে রৌনক নিজের বিয়ে উপলক্ষে। কাছের একান্তই পরিচিত আপনজনদের সঙ্গে চিত্রলেখার পরিচয় করিয়ে দিতে চায়। একটু আগে জাহানারা এসে জানিয়ে গেছে টেবিলে নাস্তা দেওয়া হয়ে গেছে, সবাই ওদের জন্য অপেক্ষা করছে। রৌনক তৈরি হয়ে টাই হাতে বেরিয়ে আসে। চিত্রলেখার মুখোমুখি এসে দাঁড়িয়ে টাই এগিয়ে দিয়ে বলে, আজও কি আমাকে বলতে হবে কিভাবে টাই বাঁধতে হয়? কেবল মাথা ঝাঁকায় চিত্রলেখা, মুখে কিছু বলে না। রৌনকের টাই বাঁধতে ব্যস্ত চিত্রলেখা মুখ তুলে না তাকালেও বেশ অনুভব করতে পারছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দৃষ্টি তার দিকে স্থির হয়ে আছে। তাকাবে না করেও একবার চোখ তুলে তাকায় চিত্রলেখা, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তৎক্ষণাৎই আবার চোখ সরিয়ে নেয় সে। তা দেখে রৌনকের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চিত্রলেখার টাই বাঁধা হয়ে গেলে সে পেছন দিকে সরে যেতে চেষ্টা করলে আচমকায় হাত বাড়িয়ে রৌনক চিত্রলেখার কোমর জড়িয়ে ধরে নিজের বাহুবদ্ধ করে নেয়। রৌনকের আচমকা কাণ্ডে অবাক না হয়ে পারে না চিত্রলেখা। আচমকা স্পর্শে চিত্রলেখার শরীর জুড়ে শিহরণ খেলে যায়। নিজেকে কাহিল লাগে চিত্রলেখার। ইচ্ছা করে নিজ দেহের সবটুকু রৌনকের উপর ছেড়ে দিতে, কিন্তু অজানা লজ্জা শঙ্কায় ইচ্ছা করলেও এমন কাজ করতে পারে না সে। নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা করে অবাক হওয়া দৃষ্টি নিয়ে রৌনকের চোখের দিকে তাকিয়ে থাকে কেবল। রৌনকও কিছুক্ষণ সময় নেয়, যা বলতে চায় তা বলার আগে খানিকটা সময় চোখের পিপাসা মিটায়। রৌনকের ওই গভীর চোখের চাহনিতে প্রথমে হারিয়ে গিয়েছিল চিত্রলেখা। তারপর আচমকায় হদিস ফিরে পেয়ে রৌনকের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করলে রৌনক বলে, একটু চোখ ভরে তোমায় দেখতে দাও প্লিজ। এভাবেই থাকো কিছুক্ষণ আমার কাছে। ইস, রৌনকের এই প্রতিটা আবদারের শেষে প্লিজ বলাটা চিত্রলেখার গায়ে কাটা দেয়।
ভাই বোনেরা কখনোই কোনো কিছুর জন্য সেভাবে আবদার করেনি তার কাছে, কিন্তু এই মানুষটা জীবনে আসার পর থেকে আবদারের বহার বসিয়ে দিয়েছে। তার সব আবদার যেন এই এক চিত্রলেখার কাছে। তার উপর তার বলার ধরন, অমন করে বললে কেউ না করতে পারে কখনো, আর কেউ পারলেও চিত্রলেখা কখনো পারবে না। নিজেকে ছাড়িয়ে নেবার আর চেষ্টা করে না, চুপ করে নিজেকে রৌনকের বাহু বন্ধনে ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ এক মনে চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকার পর ওভাবে থেকে রৌনক বলে, আজ বাসায় পার্টি আছে। সতর্ক হয় চিত্রলেখা, জানতে চায় কিসের পার্টি? তোমার ওয়েলকাম পার্টি। আমার জন্য? চিত্রলেখা যে অবাক হয়েছে তা তার চোখে মুখে স্পষ্ট। অবাক না হয়ে কি পারা যায়? তাকে ওয়েলকাম করার জন্য পার্টি দেওয়া হচ্ছে, এসবও এই জীবনে পাওনা ছিল চিত্রলেখার। স্মিত হেসে রৌনক বলে, রৌনক যেমন বিয়ে করেছে এই খবর দেশবাসী জানবে না তা কি করে হয়? চিত্রলেখার অবাক হওয়া যেন বাড়ল। রৌনক একটা হাত সামনে এনে চিত্রলেখার কপালের উপর এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দেয়। তার হাতটা এসে চিত্রলেখার গাল স্পর্শ করলে পরে রৌনক বলে, তুমি এখন বুঝতে পারছো না কার বউ হয়ে এসেছো? চিত্রলেখা জানে সে কার জীবনে অনুপ্রবেশ করেছে, কিন্তু এখনো এটা বুঝে উঠতে পারেনি রৌনকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলার পর মুহূর্ত থেকে চিত্রলেখার জীবনটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন আর সে সাধারণ চিত্রলেখা নেই। কবুল বলে রৌনকের বউ হবার পর থেকে তার জীবনটা রৌনকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন সে মিসেস চিত্রলেখা রৌনক জামান, যে রৌনক জামানের ছবি নিউজ প্রায় প্রতিদিনই নিউজ পেপারের বিজনেস পাতায় পাওয়া যায়। এখন থেকে রৌনকের পাশাপাশি চিত্রলেখার ছবিও যদি খবরের কাগজে ছাপা হয়, সেটা খুব বেশি অবাক হবার মতো কোনো ঘটনা হবে না। কিন্তু এই বিষয়গুলো চিত্রলেখা এখনো ভেবেই দেখেনি, এসব তার ভাবনাতে আসেইনি। নিজের চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে জীবনযাপন হচ্ছে তার। রৌনক বলে, আজকের পার্টিতে পড়ার জন্য তোমার ড্রেস অর্নামেন্ট সব আলমারিতে রাখা আছে। বিকেলে বিউটিশিয়ানরা চলে আসবে তোমাকে সাজাতে। তুমি তৈরি হয়ে নিও, আমি একটু জরুরি কাজে যাচ্ছি। কাজ সেরে সোজা বাসায় চলে আসবো পার্টির আগেই। চিত্রলেখা কিছু বলে না। রৌনকের বলা প্রত্যেকটা কথা মেনে নেয় বিনা বাক্য ব্যয়। এই প্রসঙ্গ বাদ দিয়ে চিত্রলেখা বলে, সবাই আমাদের জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। চলো যাই। বেরিয়ে যাবার আগে রৌনক আরো বলে, আমি একটা কথা ভাবছিলাম, কি কথা? আমরা দুজন কি নিচের দিকে কোনো ফ্ল্যাটে শিফট হয়ে যাব? চিত্রলেখা আবারও অবাক হয়, কিন্তু এবারে আর মুখ বন্ধ করে রাখে না। জিজ্ঞাসা করে, কেন? এখানে থাকলে কি সমস্যা? এক মুহূর্তের জন্য চিত্রলেখা ভাবে রৌনক হয়তো তাকে তার পরিবারের সঙ্গে রাখতে চায় না, কিন্তু চিত্রলেখার মনের ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে রৌনক বলে, তুমি তো লিফটে উঠতে ভয় পাও, বাইরে গেলে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হবে। আমি চাই না তোমার কোনো কিছু নিয়ে কষ্ট হোক। আমরা সেকেন্ডারি থার্ড ফ্লোরে শিফট হয়ে যেতে পারি, এতে করে তোমাকে কষ্ট করে এতগুলো সিঁড়ি পেয়ে 9 ফ্লোরে উঠতে হবে না। শুধু আপনি আর আমি? শুধু আমরা দুজনে, বাকিরা এখানেই থাকলো। দূরে তো কোথাও যাচ্ছি না, একই বিল্ডিংয়ে থাকবো, জাস্ট ফ্লোর আলাদা। তারপর আপনার মা ভাববে আমি আপনাকে বশ করে ফেলেছি। আমার ইশারায় চলেন আপনি। আজ ঘর আলাদা করেছি, কাল বাড়ি আলাদা করবে, এরপর হয়তো দেশও আলাদা করে ফেলবো। আপনাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, বা দেখা গেল আপনার সম্পত্তি বাগিয়ে নিলাম। কি যা তা বলছো এসব? আপনার কাছে যা তা লাগলেও বাকিরা এমনটাই ভাববে। একবার ভেবে দেখুন তো অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে আমি, আপনার অফিসে চাকরি করেছি। সবাই কি ভাববে জানেন? চাকরি বাহানা ছিল, চাকরি করতে গিয়ে বড়লোক বসকে ফাঁসিয়েছি আমি। ফাঁসিয়ে বিয়ে করেছি তার টাকা পয়সার লোভে। কেউ বিশ্বাসই করবে না, স্বয়ং রৌনক জামান আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কেউ কেউ হয়তো ভাববে আপনার টাকার লোভে বিয়ের আগে এক বিছানায় আপনার সঙ্গে। রৌনক তৎক্ষণাৎ চিত্রলেখার মুখে হাত রাখে। এসব শুনতে চায় না সে। রৌনক জানে চিত্রলেখা কি বুঝাতে চাইছে, বলতে চাইছে। সে নিজেও জানে তার পরিবার, আত্মীয় মহল তাদের এই বিয়েটাকে খুব স্বাভাবিকভাবে নিবে না, কিন্তু এতে রৌনকের কিচ্ছু যায় আসে না। তবে সে ভুলেও ভাবেনি চিত্রলেখা তার মস্তিষ্কের ভেতর এসব ভাবনা পালছে। চিত্রলেখার মুখ চেপে ধরে রৌনক চেঁচিয়ে ওঠে, জাস্ট স্টপ চন্দ্র। নিজের মুখ থেকে রৌনকের হাত সরিয়ে দিয়ে চিত্রলেখা বলে, আমি না হয় চুপ করে এলাম, কিন্তু অন্যদের তো আপনি আটকাতে পারবেন না। বাকিরা ঠিকই এমনটাই ভাববে, এর চাইতেও জঘন্য কিছু ভাববে। রৌনক শক্ত হাতে চিত্রলেখার ভাউ ধরে তার চোখে চোখ রেখে বলে, কি ভাবছে বা ভাববে তাতে আমি রৌনক জামানের কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট গিভ এ ফাক টু দেয়ার থিং, অল আই কেয়ার জাস্ট হোয়াট ইউর থিং অ্যাবাউট আস বিং টুগেদার। ডান হাতটা চিত্রলেখার গালে রেখে রৌনক আরো বলে, প্লিজ তুমি অত্যন্ত এভাবে ভেবো না। আই রিকোয়েস্ট টু ইউ, তুমি না চাইলে আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। আই প্রমিস, বাট স্টপ থিং লাইক দ্যাট।
চিত্রলেখা এই প্রসঙ্গে আর কথা বাড়ায় না, বরং নিজের কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলে, চলুন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নাস্তার টেবিলে দিলারা জামান চিত্রলেখাকে দেখে আগের দিনের মতোই কোনো কথা বলেননি। রাগে ওনার শরীর রিরি করছে, কিন্তু সেটা মুখে প্রকাশ হতে দেননি। উনি ভেবেছিলেন পথের কাঁটা সহজেই উপড়ে ফেলেছেন, কিন্তু ভুল প্রমাণিত হয়েছেন। ওনার প্ল্যান ব্যাকফায়ার করেছে দেখে রাগ হয়েছেন। টেবিলে বসে রৌনক আগে চায়ের কাপে তৃপ্তির চুমুক দেয়। তা দেখে স্বভাবসুলভী চিত্রলেখার মুখ ফসকে বেরিয়ে আসে, খালি পেটে আগেই চা খাচ্ছেন কেন? অ্যাসিডিটি হয়ে যাবে। আগে তো নাস্তা করুন, পরে চা খাবেন। কথা শেষ করতে চিত্রলেখা লক্ষ্য করে রৌনক অদ্ভুত এক হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে ইশারায় চিত্রলেখা জানতে চায় কি। রৌনক কিছু বলে না, হেসে কেবল চায়ের কাপটা নামিয়ে রাখে। ততক্ষণে চিত্রলেখা খেয়াল করে অন্যরা সবাই এখানে উপস্থিত আছে। টের পেয়ে লজ্জা পেয়ে যায় সে। তানিয়া টিটকারির সুরে বলে, দেখলে জাহানারা খালা, এতদিনের রনক জামানকে শাসন করার মানুষ চলে এসেছে। তানিয়ার টিটকারি শুনে মুখ চেপে হাসেন জাহানারা। তবে এটাও লক্ষ্য করেন দিলারা জামান মোটেও এসব পছন্দ করছেন না। আপাতত আর কাউকে তোয়াজ করবে না তানিয়া। তার জীবনে লম্বা একটা সময় নষ্ট হয়েছে, তাই এই মুহূর্তে শাশুড়ির পছন্দ অপছন্দকে আমলে নেয় না সে। আজকের নাস্তায় রুটি, সবজি, ডিম পোচ, মামলেট সেদ্ধ হয়েছে। সাধারণত ঘি দিয়ে ভাজা মুচমুচে পরোটা বানানো হয়। আজ ঘি ছাড়া রুটি দেখে দিলারা জামান জিজ্ঞাসা করেন, কিরে জাহানারা, পরোটা করিসনি কেন? আজ রুটি করার আইডিয়াটা চিত্রলেখা ছিল। সেই জাহানারাকে বলেছিল সবার জন্য রুটি করতে, শুধু মিম মিশকাতের জন্য ঘি দিয়ে পরোটা হবে। চিত্রলেখার নাম শুনলে খুশি হবেন না তা বুঝতে কিছু বাকি নেই কারো, তাই জাহানারা চিত্রলেখার নাম না নিয়ে বলেন, ওই ভাবলাম সব সময় তো পরোটাই খাওয়া হয়, তাই আজ। জাহানারাকে কথা শেষ করতে না দিয়ে চিত্রলেখা বলে, মা, আমি ফুপিকে বলেছি আজ সবার জন্য রুটি বানাতে। পরোটাও হয়েছে, তবে মিশকাতের জন্য। বাকি আপনাদের সবার জন্য রুটি করেছি। চিত্রলেখার দিকে তাকালো না তিনি। জাহানারার দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেন, কিরে জাহানারা, আমি কি মরে গেছি নাকি যে আমার বাড়ির নাস্তায় কি বানানো হবে সেই সিদ্ধান্ত বাইরের মানুষ নিচ্ছে? নাকি তোরা ভাবছিস আমি সংসারের হাল ছেড়ে দিয়েছি? দিলারা জামানের সূক্ষ্ম খোঁচাটা ঠিকই টের পেয়ে যায় চিত্রলেখা। রৌনক যেন কিছু না বলে সেজন্য আগেই তার কাঁধে আলতো করে হাত রাখে। জাহানারাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে চিত্রলেখা নিজেই শাশুড়িকে জবাব দিয়ে বলে, সরি মা, আমার আপনাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। আপনারা সবাই ব্যস্ত, কারণ নিজের ডায়েটের দিকে খেয়াল নেই। আপনার ডায়াবেটিক্স আছে, সেই সঙ্গে হাই প্রেশার। ভাবি এমনিতেও ডায়েটে থাকেন, আর উনি তো সবসময় চা বেশি খায়, এতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই সবার দিক বিবেচনা করে ভাবলাম প্রতিদিন ঘি দিয়ে ভাজা পরোটা খেলে সবারই স্বাস্থ্যের ক্ষতি হবে। মিশকাত ছোট মানুষ, ওদের এক্সট্রা এনার্জি দরকার, তাই ওদের জন্য ঘি দিয়ে পরোটা হবে। অতিরিক্ত জ্যাম পাউরুটি খেলে ওদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তাই সবার ডায়েটের দিকে খেয়াল রেখেই নাস্তার মেনুতে পরিবর্তন এনেছি। দিলারা জামানের রাগ বেড়েই চলেছে। দাঁতে দাঁত চেপে বলেন, তুমি কি ডায়েটিশিয়ান হয়েছো নাকি? ডায়েটিশিয়ানের ডিগ্রি নেই, তবে কার জন্য কোনটা ভালো সেটুকু জানি। আমার ভালো আমি জানি, বাইরের কাউকে আমার ভালো মন্দ ভাবতে হবে না। এতক্ষণ চুপ করে থাকলেও রৌনকের পক্ষে আর চুপ করে শোনা সম্ভব নয়। এবার আর চিত্রলেখাকে সুযোগ না দিয়ে রৌনক বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি যাকে অলরেডি দুবার বাইরের লোক বলেছ, সে আসলে কিন্তু বাইরের লোক নয়, আমার ওয়াইফ, এই বাড়ির বউ। তবে একটা কথা ভুল বলনি, আমার মনে হয় এখন তুমি সংসারের দায়িত্ব থেকে ইস্তফা নিতে পারো। তোমাকে রিপ্লেস করার সঠিক মানুষ এসে গেছে। ওকে, ইউ ক্যান বি রিল্যাক্স নাও। মি ওয়েল মাই ওয়াইফ ক্যান টেক অফ অল ইউর রেসপন্সিবিলিটি। ছেলের কথা শুনে অবাক না হয়ে পারেন না রৌনক। চোয়াল শক্ত করে দিলারা জামান বলেন, কি বলতে চাইছিস তুই? একটা পরিচয়হীন রাস্তার মেয়ের হাতে আমি আমার এত যত্নে করা সংসার ছেড়ে দিব? রৌনক আর নিতে পারছে না। এমনিও আগের দিনের ঘটনা সে ভুলে যায়নি। শুধুমাত্র চিত্রলেখার অনুরোধের কাছে চুপ করে আছে সে, নয়তো এতক্ষণ এই বাড়িতে তুফান ডেকে ফেলতো সে। কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে এসবও আর মুখ বুজে সহ্য করবে না সে। হাতের মুঠো অলরেডি শক্ত হয়ে গেছে তার, যা চিত্রলেখার দৃষ্টি এড়ায়নি। এনাফ। এই একটা শব্দের বেশি বলতে পারে না রৌনক। সে আর কিছু বলে এর আগে চিত্রলেখা তার মুঠো বদ্ধ করা হাত চেপে ধরে খানিকটা কাছাকাছি দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে, বাচ্চারা দেখছে, প্লিজ। মিম মিশকাতের দিকে তাকিয়ে রৌনক থেমে যায়।
নিজের রাগ চেপে যাবার প্রাণপণ চেষ্টা করে। এতক্ষণে দিদার এমন কঠিন আচরণ দেখে ওদের দুজনেরই চোখ বড় হয়ে গেছে। এর আগে কখনো ওরা ওদের দিদাকে এভাবে রাগ করতে দেখেনি। চিত্রলেখা এমন ভাব করে যেন কিছুই হয়নি। মিম মিশকাতকে দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলে, জলদি দুজন লক্ষ্মী বাচ্চার মতো গ্লাস খালি করে ফেলো তো দেখি। আজ মিমি তোমাদের স্কুলে নামিয়ে দিয়ে আসবে। চিত্রলেখার কথার মাঝে তানিয়া বলে, আজ ড্রাইভারই ওদের নামিয়ে দিয়ে আসুক, তুমি বাসায় থাকো। রাতে পার্টির জন্য আমি পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমাদের দুজনের জন্য। ওরা চলে আসবে একটু পরেই। অবাক হয়ে চিত্রলেখা বলে, এত জলদি? পার্টি তো রাতে। ওরা আসবে আমাদের ফেসিয়াল, ম্যানিকিউর, পেটিকিউর আর এক্সট্রাক্ট করাতে। বিকেলে বিউটিশিয়ানরা আসবে তোমার মেকওভার জন্য। মুখটা ছোট্ট করে ও করে চিত্রলেখা, কিন্তু কোনো শব্দ করে না। আর কেউ কোনো কথা বলেনি। রৌনকের চায়ের কাপ খালি হলে চিত্রলেখার দিকে তাকিয়ে বলে, আরেক কাপ প্লিজ। এটা রৌনকের তৃতীয় কাপ চা চলছে। নাস্তা করতে করতেই 2 কাপ চা খেয়েছে সে। চিত্রলেখা আপত্তি করে না। রৌনক সামনের দিকে তাকিয়ে দেখে মিম মিশকাতে নাস্তা করা ইতিমধ্যে শেষ হয়েছে। দুজনকেই বলে, তোমার ব্যাগ নিয়ে আসো, আর চাচ্ছু তোমাকে স্কুলে দিয়ে আসবে। চাচ্চুর কথা শোনার সঙ্গে সঙ্গে দুজনে নিজেদের ঘরের দিকে দৌড় লাগায় স্কুল ব্যাগ আনতে। রৌনক চায়ের কাপে লাস্ট চুমুক দিয়ে মায়ের দিকে তাকায়। তারপর সবাইকে, বিশেষ করে চিত্রলেখাকে অবাক করে দিয়ে বলে, মিসেস দিলারা জামান, গতকাল আপনি একটা ঘটনা ঘটিয়েছেন। ভেবেছেন কেউ কিচ্ছু টের পাবে না, কিন্তু আপনি ভুলে গেছেন এই বাড়ির দেওয়ালেরও কান আছে। আর এইসব দেওয়াল আমার কাছে সব রিপোর্ট পৌঁছে দেয়। এই বাড়িতে কেউ কাশলেও সেটা আমার কাছে পৌঁছে দেয়। দিলারা জামান এবার জাহানারার দিকে তাকান। রৌনক বলতে থাকে, আমার ওয়াইফ চায় না এই বিষয়ে আমি আপনাকে কাউন্টার দিই, তাই বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, এরপরে এমন কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে নিলে আমি খুশি হব। আমার ওয়াইফকে মাত্র 1 কোটি টাকা চেক দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল কাকে কি দিচ্ছেন। যে নিজে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক, তাকে 1 কোটি টাকাটা নেহাত হাস্যকর নাকি, তাই না? আশা করি এরপর থেকে এমন চাইল্ড কাজ করা থেকে বিরত থাকবেন। চিত্রলেখা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রৌনকের ইচ্ছা করছিল সে আরো অনেক কিছু বলে, কিন্তু তার চন্দ্র তাকে অনুরোধ করায় এর বেশি আগায়নি সে। নয়তো তার চন্দ্রকে অপমান করার জন্য নিজের মাকেও ছেড়ে কথা বলতো না সে। বইয়ের চোখ দেখে হাসি পেয়ে যায় রৌনকের। সকলের উপস্থিতিতেই একদম কাছাকাছি এগিয়ে গিয়ে বলে, আমার একটা জরুরি মিটিং আছে, ওটা শেষ করে চলে আসবো। চিত্রলেখা কেবল মাথা ঝোঁকায়। মিম মিশকাত ওদের স্কুল ব্যাগ নিয়ে ফিরে এলে রৌনক দুজনকে দুহাতে ধরে আসছি বলে দরজার দিকে আগায়। চিত্রলেখা ওদের সঙ্গে গেট পর্যন্ত আসে। রৌনককে গেটের কাছে আসতে দেখে তার ড্রাইভার এগিয়ে আসলে বাচ্চাদের এগিয়ে দিয়ে বলে, তোমরা নামো, আমি আসছি। ড্রাইভার বাচ্চাদের নিয়ে লিফটে উঠে গেলে রৌনক চিত্রলেখার দিকে তাকায়। রৌনককে আচমকা এভাবে তাকাতে দেখে নার্ভাস হয় চিত্রলেখা, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আপনার জন্য চা দিয়েছি। চিত্রলেখাকে অবাক করে দিয়ে তার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বউয়ের গালে আলতো চুমু খেয়ে রৌনক বলে, থ্যাংক ইউ লাভ। চিত্রলেখা চোখ বড় করে তাকিয়ে থাকে। তাকে অবাক হওয়া অবস্থায় রেখেই হাসি হাসি মুখ করে বেরিয়ে যায় রৌনক। দরজায় দাঁড়িয়ে থেকেই একবার ঢোক গিলে চিত্রলেখা। আচমকায় অসম্ভব গরম লাগছে তার। নিজের গালে হাত রাখলে টের পায়ে পুড়ে যাচ্ছে যেন। সব রেখে কেবল রৌনকের ঠোঁট যে জায়গাটা স্পর্শ করেছে সেখানেই জ্বর এসেছে তার। সেই সঙ্গে তার বুকের ভেতর তবলা বাজছে। এইসব অনুভূতি নিয়েই ওখানে দাঁড়িয়ে থাকে চিত্রলেখা, যতক্ষণ না তানিয়া এসে ডাক দেয় তাকে। তানিয়ার ডাকে চেতন ফিরে পায় সে। কি ভাবছো? এনিথিং রং? মুখ দিয়ে কথা বের হয় না। চিত্রলেখা কেবল মাথা ঝাঁকায়। কেমন আছেন মামুন সাহেব? আচমকা কারো আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায় মামুন। কণ্ঠটা তার পরিচিত নয়। পেছনে ঘুরে রৌনককে দেখে তৎক্ষণাৎ ভ্রু কুচকায় সে। তাকে দেখে মামুনের রিয়াকশন দেখে মৃদু হাসে রৌনক। মামুনের পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে রৌনক নিজেই আবারও বলে, ব্যস্ত না থাকলে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই লোকটাকে অর্থাৎ রৌনককে কোনোভাবে এখানে আশা করেনি মামুন। তার সঙ্গে চিত্রলেখার বরের কি কথা থাকতে পারে? অনেক চিন্তা ভাবনার পর মামুন বলে, বলুন। এখানে নয়, আপনি কি একটু কষ্ট করে আমার সঙ্গে আসবেন? কনফিডেন্সিয়াল কথা, তাই পাবলিক প্লেসে বলতে চাই না। মাথা ঝাঁকায় মামুন। রৌনক আরো বলে, আমার গাড়িটা ওদিকে আছে, চলুন। বাড়তি কথা বলে না মামুন। রৌনকের সঙ্গে তার কোনো কথা না থাকলেও তাকে চিত্রলেখার হাজবেন্ড কি বলতে চায় তা জানার কৌতূহল অবশ্য দমিয়ে রাখতে পারছে না মামুন। সেজন্যই মূলত আপত্তি না করে সঙ্গে যাওয়া। আবার মামুন মনে মনে এটা ভাবে রৌনক যা বলতে চায় সেটা কোনোভাবে চিত্রলেখার সঙ্গে সম্পৃক্ত কিনা। সবকিছুই ভাবায় থাকে।
ভাবনাদের হাতে ঠেলে রৌনকের সঙ্গে তার গাড়িতে উঠে বসে মামুন। রৌনকের ইশারায় ড্রাইভার গাড়ি চালাতে আরম্ভ করে। কেমন আছিস আপা? চিত্রলেখার ফোন কল পেয়ে তৎক্ষণাৎ রিসিভ করে এই কথাটাই প্রথম জিজ্ঞাসা করে লিখন। ভালো আছি। সত্যি ভালো আছো? কখনো আমাকে মিথ্যে বলতে শুনেছিস? জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু ঠিকই কথা আড়াল করো। যে কথাটা শুনলে আমরা কষ্ট পাবো সেটা কখনোই আমাদের বলো না, নিজে নিজে একা কষ্ট পাও। এভাবে বলছিস কেন লিখন? এমনই আপা, তোমাকে মিস করছিলাম, তাই হয়তো সত্যি সত্যি একদিন বিয়ে করে তুমি শ্বশুর বাড়ি চলে যাবে ভাবতাম, কিন্তু দিনটা এত জলদি চলে আসবে তা কখনো ভাবিনি। এভাবে যে আচমকা আসবে সেটাও ভাবিনি, চিন্তাও করিনি। বাড়ি ফিরলে তোমাকে দেখতে পাবো না ভাবলেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।